আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধবিরতির মধ্যেই চুক্তি লঙ্ঘনকারী হানাদার সেনাদের বিরুদ্ধে কৌশলে শক্ত জবাব দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ। প্রতিদিনই নিজেদের সেনাদের লাশের দীর্ঘ সারি দেখছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ স্বীকার করেছে গত 2 দিনে লেবানন এবং গাজা উপত্যকায় তাদের আরও 7 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 12 সেনা। প্রতিরোধ যোদ্ধাদের ভাষ্য, হতাহত সেনাদের আসল সংখ্যা কয়েক গুণ বেশি। ইসরায়েলি বাহিনী বলেছে, রোববার দক্ষিণ লেবাননে বিস্ফোরণের কারণে একটি ভবন ধসে পড়লে 2 কমান্ডার এবং 2 সৈনিক নিহত হন। হিজবুল্লাহর যোদ্ধাদের খোঁজে সেনারা ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে গিয়েছিলেন বলে জানিয়েছে আইডিএফ। আল মায়াদিনের প্রতিনিধি জানিয়েছেন, আগে থেকে প্রতিরোধ যোদ্ধাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা নিহত হন। তবে ইসরায়েল বলেছে, নিজেদের কোনো সেনা দল সেখানে আগে বিস্ফোরক রেখেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 27 নভেম্বর কার্যকর হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন ছাড়ার কথা। যুদ্ধবিরতি চললেও সেখানে হিজবুল্লাহ আবার সংগঠিত হতে পারে, এই অজুহাতে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহও বিচ্ছিন্নভাবে আঘাত হানছে চুক্তি লঙ্ঘনকারী সেনাদের ওপর। এদিকে সোমবার উত্তর গাজায় আরও 3 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধ চলাকালীন এইসব সেনা নিহত হন। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা উপত্যকাকে ইসরায়েলি সেনাদের জন্য নরকে পরিণত করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি বাহিনী এই হামলায় 3 সেনা নিহত এবং 12 সেনা আহত হয়েছেন বলে জানালেও প্রতিরোধ সংশ্লিষ্ট মিডিয়া বলছে, জাবালিয়ার হামলায় অনেক বেশি সেনার রক্ত ঝরেছে। ইসরায়েলের চ্যানেল 14 বলেছে, 10 ফিলিস্তিনি যোদ্ধা রকেট এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালালে গিভাতি ব্রিগেডের এইসব সেনা নিহত হন। বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে সেনারা অবস্থান করছিলেন। ফিলিস্তিনি যোদ্ধারা আঘাত করলে ট্রাকটি বিস্ফোরিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এরপর বেশ কয়েকটি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয়। ফিলিস্তিনি সূত্রগুলো বলেছে, হেলিকপ্টারের সংখ্যার বিচারে লাশের সংখ্যা ইসরায়েলের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সোমবার হামাসের আল কাসম ব্রিগেডস, ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এবং অন্য প্রতিরোধ গ্রুপগুলোর বেশ কিছু যৌথ অভিযানের খবর দিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। এর মধ্যে বড় অভিযান হয়েছে নেতজারিম অক্ষে ইসরায়েলের কয়েকটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। অভিযানে সেন্টারগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলের তেল আবিবে আবার ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র জানান, আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, একটি ড্রোন ইয়াভনি শহরের একটি ভবনে আঘাত হেনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হল তা নিয়ে তদন্ত চলছে। হুথিরা জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে চালানো এই অভিযানে তাদের লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে। হামলার তীব্রতা বাড়িয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুখপাত্র। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সূত্রটি সোমবার আল আরাবি আল জাদিদকে বলেছে, হামাসের পক্ষ থেকে গাজায় তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের একটি তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি প্রতিনিধি দল নামের তালিকা পর্যালোচনা করে দেখেছে বলেও সূত্রটি জানায়। খবরে বলা হয়, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো অনেক কাছাকাছি পৌঁছে গেছে, আর এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। আল আরাবি আল জাদিদ জানিয়েছে, যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে এমন 4 ইসরায়েলি পণবন্দীকে গাজা থেকে মুক্তি দেওয়া হবে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, হামাস 60 দিনের একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছে, যেই সময়টিতে অবরুদ্ধ গাজায় অবাধে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও জ্বালানি প্রবেশ করতে দেয়া হবে।
মিশরীয় মধ্যস্থতাকারীরা আশা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি দেখতে চান ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার আগেই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অর্জন করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা সিরিয়ার মহান জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি এবং সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা ও রাজনৈতিক পছন্দকে সম্মান জানাচ্ছি। প্রতিরোধ সংগঠনটি আরও বলেছে, আসাদ পরবর্তী সিরিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা জারি রাখবে বলে আশা করছেন তারা। হামাসের মিত্র ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। নাখালা বলেন, ইসলামিক জিহাদ প্রত্যাশা করছে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি সিরিয়ার সত্যিকারের সমর্থন থাকবে, যেমনটি সবসময় ছিল। সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২০১১ সালে গড়ে ওঠা দেশটির সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল হামাস। পরে ২০১২ সালে দামেস্ক থেকে নিজেদের দপ্তর সরিয়ে নেয় সংগঠনটি। হামাসের মতাদর্শগত শেকড় সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত হওয়ায় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিলেন তারা, কারণ বাশার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলবীয় সম্প্রদায়ের সদস্য। ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছিলেন আসাদ। পরে বহুবিধ রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে ২০২২ সালে আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক মেরামতের সিদ্ধান্ত নেয় হামাস। ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে সিরিয়ায় বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা জোরদার করা হবে বলে ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন, তাদের সামরিক বাহিনী সিরিয়া জুড়ে ভারী কৌশলগত অস্ত্র ধ্বংস করবে, যার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্টার বলেছেন, কয়েকদিন ধরে এই বিমান হামলা চলতে থাকবে। তিনি সোমবার জেরুজালেমে বলেন, সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট যাতে উগ্রবাদীদের হাতে পড়তে না পারে সেজন্য আমরা এই হামলা চালিয়ে যাব। খবরে বলা হয়, ইসরায়েল সোমবার সিরিয়ার দেরা প্রদেশের আজরা শহরের কাছে কয়েকটি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারে বোমা বর্ষণ করে। দারা শহরেরও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলি পদাতিক বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সীমান্ত শহর দারার দিকে অগ্রসর হচ্ছে বলেও খবর এসেছে। শনিবার রাতে বাশার আল আসাদ সরকারের পতনের পর রোববারই গোলান মালভূমি দিয়ে সিরিয়ায় অনুপ্রবেশ করে ইসরায়েলি বাহিনী। তারা মালভূমির কাছে সিরিয়ার কুনেত্রা শহরে প্রবেশ করে। বর্তমানে গোলান সীমান্ত থেকে সিরীয় ভূখণ্ডের ৫ কিলোমিটার ভেতরে খান আর নবেহ শহরে ইসরায়েলি সেনারা অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, ৩টি প্রধান বিমানবন্দর এবং অন্যান্য কৌশলগত সামরিক অবকাঠামো সহ সিরিয়া জুড়ে গত রোববার থেকে অন্তত ৩০০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এটিকে সিরিয়ায় ইসরায়েলের ইতিহাসের বৃহত্তম হামলা বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে বলেন, সরকার পতনের পর সিরিয়ার জনগণ যখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটির ওপর ব্যাপক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল, যা জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। বাকাই বলেন, গোলান মালভূমিতে দখলীকৃত ভূমি ও সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য তেল আবিব ও দামেস্কের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে যে বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল, ইসরায়েলি সেনারা গত ২ দিনে সেখানেও অনুপ্রবেশ করেছেন। ইরানের এই মুখপাত্র বলেন, বাফার জোনে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলিত করে নিজের অবৈধ ভূখণ্ডের সীমারেখা বাড়িয়ে নেওয়ার কাজ করছে বলেও বাকাই মন্তব্য করেন। ইসরায়েলি বাহিনীর হাতে সিরীয় ভূখণ্ড দখল হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, সিরিয়ায় ইসরায়েলি অনুপ্রবেশ দেশটির সার্বভৌমত্বের নির্লজ্জ ও বিপজ্জনক লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি আরব সোমবার বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোলান মালভূমি আরবের ভূখণ্ড। ইরাক কড়া নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে ইসরায়েল নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সিরিয়ার জনগণের মধ্যে ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সিরিয়ার জনগণেরই দায়িত্ব যে তারা তাদের দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এর সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে। মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহর ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, প্রতিরোধ সংগ্রাম একটি আদর্শ, একটি চেতনা। এটি সিরিয়া ছাড়াও তার পথ খুঁজে পেতে পারে। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে 1 বা 2 বছরেরও বেশি সময় ধরে লড়াই করার জন্য যথেষ্ট অস্ত্র, সরঞ্জাম ও সুবিধা রয়েছে এবং এটা বলার কোনো সুযোগ নেই যে সিরিয়ার পরিস্থিতির কারণে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।